রুবাইদা হাঁপ ছাড়ল। মেয়েটা গেল কোথায়? বিপদ হলো না তো তার? মাথায় অনেক কিছুই আসে যেন। ট্রাকের সামনের সিটে তিনজন বসে আড্ডা দিচ্ছে। একজন ট্রাক চালাচ্ছে, বাকি দুজন মদের বোতল নিয়ে ঢক ঢক করে মদ গিলছে। কিছুক্ষণ পরপর ড্রাইভারকে মদ খাওয়ার সুযোগ করে দিচ্ছে। ওদের মধ্যে একজন বলে ওঠে, মালটা কিন্তু হেব্বি দেখতে। বলে তিনজনে বিশ্রী হাসি দিতে থাকে। ট্রাকের পেছনে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞান হয়ে আছে ফালাক। কোথায় যাচ্ছে, কি হতে চলেছে সে কিছুই জানে না। এদিকে ট্রাক ছুটতে থাকে নিজ গতিতে। এর মাঝে ট্রাকের পাশ দিয়ে গেল আরেকটি ট্রাক। ওরা ওটা লক্ষ্য না করলেও কিছুক্ষণ পর আবারও ট্রাক দুটি পাশাপাশি হয়ে যায়। তখন একজন ব্যক্তি ওই ট্রাকের দিকে তাকিয়ে বলে, কিরে ভাই, আগে যাবি? তা যা, না হলে আমাদের যেতে দে। ট্রাকে বসে থাকা কালো পাঞ্জাবি পরিহিত যুবকটি তার সুরমা চোখটা বের করে রেখেছে। বাকি মুখটা তার বড় কালো রুমাল দিয়ে ঢাকা। কানের গোড়া থেকে রুমালের এক অংশ খুলে ঠোঁটে রহস্যের হাসি ফুটিয়ে বলে ওঠে। বলেই ট্রাকের দিকে কালো ধোঁয়ার গ্যাস ছুঁড়ে মারল। ট্রাক ড্রাইভার সহ বাকিরাও যেন দিক বেদিক হারালো। ট্রাক এসে ধাক্কা খেল একটি বড় গাছের সাথে। অজ্ঞান হয়ে গেল তিনজনই। জুলফিকার তার ট্রাক থামিয়ে নিচে নামলো এক লাফ দিয়ে। তারপর ফালাক যে ট্রাকে আছে ওই ট্রাকের পেছনে এসে দাঁড়ালো। ট্রাকের উপর উঠিয়ে ফালাককে দেখে নিল। নিজের কাঁধে ফালাককে উঠিয়ে বলে হিংস্র এক হাসি দিয়ে আবারও বলে। লাফ দিয়ে নিচে নেমে নিজের ট্রাকে বসিয়ে দিল ফালাককে। নিজেদের লোকদের ইশারা করে এগিয়ে আসতে। ওরা এগিয়ে আসতেই জুলফিকার বলে। ওরা মাথা নাড়ালো। জুলফিকার ফালাককে নিয়ে ট্রাকের পেছনে বসলো। বাকিরা সামনে বসে। ট্রাক চলছে তার আপন গতিতে। ফালাককে ট্রাকে শুইয়ে দিয়ে জুলফিকার নিজেও হেলান দিয়ে বসলো। বসে চোখটা বন্ধ করে নিল এক দীর্ঘশ্বাস। জুলফিকার বড় বড় নিঃশ্বাস নিতে ব্যস্ত। এর মাঝেই সামনে থেকে একজন বলে, আমাদের চৌধুরী বাড়িতে যাওয়া ঠিক হচ্ছে গুরু? জুলফিকারের ছোট্ট করে উত্তর। সামনের লোকেরা কি বলবে বুঝতে পারছে না। তবুও একজন নীরবতা পালন করে হঠাৎ বলে, যদি মেয়েটার ক্ষতি করে দেয়? ওর গায়ে গোলাপের একটা টোকা কেউ দিতে আসলে সেই গোলাপের কাটার ব্যথা অনুভব করিয়ে দিব তাকে। সামনে বসে থাকা লোকগুলো হেসে দিল। ট্রাক ড্রাইভার বলে ওঠে, গ্রামবাসীদের তৈরি রেখেছি তো। পাশের লোকটা বলে, আগে জায়গা মতো পৌঁছে নেই, শুধু একটা কল, হাজির হয়ে যাবে সবাই। হাসলো শুধু। জুলফিকার আবারও চোখ বন্ধ করে নেয়। ভাঙা রাস্তায় ট্রাকের ঝাঁকুনি লাগতে শুরু করে। এক জায়গায় উঁচু থাকার কারণে ট্রাকের ঝাঁকুনি বেশ জোরেই লাগে। ফলস্বরূপ জুলফিকার কিছুটা ঝুঁকে পড়ে ফালাকের ওপর। ফালাক নিজেও সরে কোনায় চলে যেতে নেয়। জুলফিকার অজ্ঞানরত ফালাকের হাত আগলে ধরে রাখে। ফালাক কোনো কিছুই অনুভব করতে পারছে না। জুলফিকার গলা উঁচিয়ে চিল্লিয়ে বলে, দেখে শুনে ট্রাক চালা, ও উঠে যাবে তো। ট্রাকের সামনে বসে থাকা মাঝের লোকটি ড্রাইভারের কানে কানে বলে, গুরু কি আসলে মেয়েটাকে ভালোবাসে, নাকি এটাও মধুজার মতো হবে? কি জানিস কি হয়, তবে এবারের মেয়েটাকে গুরু ভালোই যত্ন নেয়। ভুলে যাইও না, যত্ন করার রত্ন কিন্তু মালিক নিজের হাতেই ধ্বংস কইরা দেয়। বলা যায় না গুরু মাইয়াটারে নিয়ে কি কি মনে রাইকা দিছে। লোকগুলো কথা বলা বন্ধ করে দিল। তারা আজও বুঝল না জুলফিকার কি চায় বা কি করে। একবার জুলফিকারের মাঝে নিকৃষ্ট থেকেও নিকৃষ্ট ব্যক্তির পরিচয় প্রকাশ পায়। আবার এই জুলফিকারকে মাঝে মাঝে দেখলে মনে হয় যেন এইরকম ব্যক্তি পাওয়া ভাগ্যের ব্যাপার। তামান্না বসে বসে ফোপাচ্ছে। মেয়েটা এমনিতেও রাতের বেলা অনেক কান্না করেছিল। এখন সিঁড়িতে বসে পুকুরের পানিতে পা ডুবিয়ে পানির দিকে চেয়ে মনের কষ্ট নিবারণ করছে। এই সময় তামান্নার পাশে এসে বসল নিশাত খান। তামান্নাকে এভাবে কান্না করতে দেখে তার মধ্যে খারাপ লাগা কাজ করছে। এই বিষয়ে বড়ই অবাক হয় নিশাত নিজেও। এতদিন জানতো প্রথম দেখায় প্রেম শুধু সিনেমাতে হয়। এই প্রথম সে বাস্তবে প্রথম দেখায় প্রেম দেখল, তার নিজের সাথে ঘটে যাওয়া। নিশাত তার পাশের কন্দনরত নারীর দিকে চেয়ে থেকে বলে, রোমচণ্ডী রমণীকে অশ্রুচোখে বড়ই বেমানান লাগে, মিশ্র বুঝছা? মিস রকজটা নামটা শুনিয়ে পাশে তাকালো তামান্না। নিশাতকে দেখে চোখের পানি মুছে বলে, কাটা খায়ে লবণ দিতে এসেছেন বুঝি? কাটা গায়ে তো লবণ দেয় না, লবণ তো দেয় সবজি রান্নার সময়।
তবে এখানে কোনো কিছুই কাটা দেখছি না। মজা করবেন না দয়া করে। এভাবে কান্না করছেন কেন? যেন মনে হয় কিছুই জানেন না আপনি। কি হচ্ছে আমাদের সাথে? কাহিনী জানি, কিন্তু কান্নার কারণ খুঁজে পাচ্ছি না। আচ্ছা, কিছু হচ্ছে, আমার ফুলের জন্যই তো হচ্ছে। ভ্রুকুসকে নিষাদ বলে। আপনি কি করেছেন শুনি? আমার জেদের জন্যই তো নৃত্য প্রতিযোগিতা হলো, আবার আমার জন্যই আজ ফালাক হারিয়ে গেল। আমাকে তো রোহিণী আপু বলেছিল যে জুলফিকার ভাইকে একটু দেখতে যাবে, আমি যেন ফালাকের পাশে থাকি। এদিকে আমি ফালাকের খোপায় ফুল দিতে গিয়ে দেখি আরও 5টা গোলাপ হলে ভালো হয়, তাই তোকে একা ঘরে রেখে ফুলের দোকানে গেলাম। এসেই তো শুনছি বনি, মেয়েটা কোথায় কি করছে কিছুই জানি না। আশেপাশের লোকজন তো বদনাম করছে। এদিকে আমার খুব দুশ্চিন্তা হচ্ছে মেয়েটাকে নিয়ে। কোনো ক্ষতি হলো না তোর? দুশ্চিন্তা না করে ভালো কিছুর চিন্তা করুন। আসছে না মনে এমন চিন্তা? সময় সাপেক্ষ হিসেবে কি এখন ভালো কোনো চিন্তা মাথায় আসা সম্ভব? আচ্ছা, এই হারিয়ে যাওয়ার পিছনে ভালো কিছু তো হতে পারে। এটা বাস্তব জীবন মিস্টার নিশাদ খান। সিনেমা করতে গেলে অ্যাক্সিডেন্টকে খুব সহজে অভিনয় দ্বারা সুস্থ স্বাভাবিক সমাপ্তি করা যায়। বাস্তবতা কি আদৌ এমন করা সম্ভব? আমরা বাস্তব জীবন থেকে নিয়ে সিনেমা করি মিস রগদ্দা। আমাকে রকচটা বলে ডাকছেন কেন? রাগী নমনীকে এর থেকে ভালো কোনো নাম দিতে মন ছাই দিল না যে। তামান্না এক পলক তাকালো নিষাদের চোখের দিকে। নিষাদ মৃদু হাসল, পকেট থেকে রুমাল বের করে তামান্নার চোখের পানি মুছে নিল। তামান্না কিছুক্ষণ চুপ থেকে নিষাদকে দেখতে থাকে, একটু হুঁশ ফেরার পর বলে, অভিনয়ের জন্য এক এক নারীতে স্পর্শ করতে করতে এখন কি নায়িকা বা খলনায়িকা ব্যতীত অন্যান্য নারীদেরও স্পর্শ করতে ভালো লাগে না? আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে আজকে এই নারীকে যেভাবে স্পর্শ করেছি, এমন স্পর্শ আগে কোনো নারীকে এভাবে করিনি। তামান্না আবারও ফিরে চাইল নিষাদের চোখের দিকে। নিষাদ মৃদু হাসল শুধু, তারপর আবারও বলে, নায়কদের চরিত্র নিয়ে আপনার অনেক সন্দেহ আছে, তাই না মিস? রকচটা? নিষাদ এবার মুখে কিছু না বলে মাথাটা উপর নিচ করে হ্যাঁ বুঝিয়ে দিল। তামান্না পুকুরের পানির দিকে চেয়ে অবয়ব দেখে বলে, শুধু নায়কদের নিয়ে না, নায়িকাদের চরিত্র নিয়েও তো সন্দেহ আছে। এরা এক এক অভিনয়ে এক একজনের সংস্পর্শে থাকে। অভিনয় প্রখর করতে আলিঙ্গন প্রয়োজন, যেটা নর নারী করেই থাকে। আমি কেমন ধরনের সিনেমা করি জানেন? আপনার তো একটাই সিনেমা রিলিজ হয়েছে, আর এটা দ্বিতীয় সিনেমার অভিনয়। হুম। প্রথম সিনেমা আমি দেখেছি, ওখানে ডিটেকটিভ ছিলেন, আপনার নায়িকা মারা যায় আপনাকে একতরফা ভালোবেসে। ওখানে আমাদের মধ্যে কোনো আলিঙ্গন ছিল? তামান্না মনে করার চেষ্টা করে, কিছুক্ষণ ভেবে নিয়ে বলে, না। এবারও থাকবে না? আর একটা কথা বলি। কি? আমার জীবনের অজান্তে আগমনিত নারী যদি আমাকে সারা জীবনের জন্য আলিঙ্গন করতে সমর্থ হয়, তাহলে আমি আর অভিনয় জগতে পা রাখব না। আপনার জীবনে কোনো নারী এসেছে? হ্যাঁ, এসেছে। কতদিনের সম্পর্ক? কোনো দিন বা মাস এখনো নির্ধারণ হয়নি। মানে কি? যে নারীটি আমার জীবনে এসেছে সে জানেই না। একতরফা ভালোবাসা? নিষাদ মাথাটা উপর নিচ করে পানির দিকে তাকালো। তামান্না আর ঘাটল না, বেশি ঘাটাঘাটি করার ইচ্ছা শক্তি তার এখন নেই। মন মস্তিষ্ক এখনও ফালাককে নিয়ে পড়ে আছে। তবে এতক্ষণ ভিন্ন কথাতে সায় দিয়ে মনটা একটু সতেজ হলো। ট্রাক এসে থামলো চৌধুরী বাড়ির সামনে। চৌধুরী বাড়ির পাশেই আছে পানের বরজ, যেগুলোর তাজা পানের গন্ধ নাকে ভেসে আসে। ট্রাক ড্রাইভার গলা উঁচিয়ে বলে, গুরু চলে আসছি। জুলফিকার চোখ বন্ধ করেছিল এতক্ষণ, এখন চোখটা খুলে পাশে থাকা বড় কালো রুমাল দিয়ে মাথা ও নাক মুখ ভালো করে ঢেকে নিল। শুধু তার ওই সুরমা দেওয়া চোখটা দেখা দিল। ট্রাকে থাকা দুজন লোকও তাই করে নিল। জুলফিকার ফালাকের দিকে চেয়ে বলে, এই অন্ধকার রাজ্যের রাজাকে নিজের মাঝে জড়িয়ে নিতে প্রস্তুত হও মেহবুবা।
কথাটা বলার সময় জুলফিকারের চোখে মুখে হাসি হাসি এক ভাব প্রকাশ পায়, যেটা শুধু জুলফিকার একাই বুঝতে পারে। বসা থেকে দাঁড়িয়ে ফালাকের দিকে একটু ঝুঁকে ফালাককে নিজের কাঁধে নিয়ে ট্রাক থেকে লাফ দেওয়ার সময় বলে, আমাদের একসাথে পথ চলা যখন ভয়ানক হতে চলছে, তখন এই জীবনের সূচনাও একটু বিপদের সহিতই হোক, তাই না বউ? আমার মেহবুবা। বলে লাফ দেওয়ার আগে জুলফিকার আবারও বলে ওঠে, ইয়া হাবিবি মেহবুবা। মাটিতে পা দিয়ে সোজা দাঁড়িয়ে রইল। সামনের বড় দরজাটি খোলাই আছে। সেখানে চৌকিতে লুঙ্গি পরা অবস্থায় হাঁটুর উপর হাত রেখে পা নাড়াচাড়া করছে সাজিদ চৌধুরী। ছোটে সেই লালসার হাসি, যেন তার শিকারী এসেছে বলেই মনটা আনন্দে ভরে গেল। জুলফিকার তার কাঁধে করে ফালাককে নিয়ে সাজিদ চৌধুরীর কাছে গেল। সাজিদ চৌধুরী ফালাককে স্পষ্ট দেখতে পারছে না, কারণ ফালাকের মুখটা জুলফিকারের কাঁধে উবুর করে রাখা। সাজিদ চৌধুরী একটু দেখার চেষ্টা করে বলে, জুলফিকার হাতটা মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইল। পেছন থেকে জুলফিকারের একজন লোক এগিয়ে এসে বলে, একেবারে ঘরে গিয়েই দেইকা আইসেন, এখন মাইয়াডারে ঘরে রাইকা আসুক। লোকটা এবার জুলফিকারকে ইঙ্গিত করে বলে, যা মহিব, ওরে নিয়া যা। জুলফিকার চোখের ইশারা দিয়ে ফালাককে ঘরে নিয়ে যায়। বাড়ির মধ্যে ঢুকতেই মাঝপথে দেখা যায় মুখে কাপড় দিয়ে দাঁড়িয়ে থাকা সায়মাকে। চোখ দিয়ে তার টুপ টুপ করে পানি ঝরছে। স্বামী এক মেয়েকে অপহরণ করতে ব্যস্ত, তবুও অভাগিনী বউ হয়ে কিছুই করতে পারবে না। জুলফিকার যখন সিঁড়ি দিয়ে উপরে উঠতে নেবে, তখন সায়মা এসে রাস্তা আটকিয়ে বলে, ওকে নিয়ে পালিয়ে যান ভাইজান, আমি আপনারে অনেকখানি টাকা, না না স্বর্ণের চেন দিব, বিক্রি করে আপনি টাকা পাবেন, কিন্তু মেয়েটার ক্ষতি কইরেন না। জুলফিকার শুনল না সাইমার কথা, উল্টো চোখ সরিয়ে অন্যদিকে ফিরে চলে গেল সিঁড়ি দিয়ে উপরে। সাইমা পেছন থেকে অনেক কিছুই বলছে, কিন্তু কোনো কাজে লাগলো না। সাজিদের ঘরে এসে ফালাককে বিছানায় এলিয়ে দিল। অতপর ফালাকের মুখশ্রী দেখতে ব্যস্ত হলো সে। ফালাককে বিছানায় ঠিকমতো শুইয়ে দিয়ে তার মুখটা লাল কাপড় দিয়ে ঢেকে দিল। আবারও সাজিদ তৎক্ষণাৎ ঘরে প্রবেশ করে। নষ্টামি ভঙ্গিতে ঘরে ঢুকেই বিছানায় চোখ রাখে, আশাহত হয়ে বলে, জুলফিকার আয়নার দিকে চোখ রাখল, যেখানে দেখা গেল তার রক্ত লাল চোখ। চোখের শিরা উপশিরা লাল হয়ে আছে, মুখটা এখনো ঢেকে রাখা। জুলফিকার এবার সাজিদের সামনে এসে দাঁড়ালো। সাজিদ ওকে দেখে বলে, জুলফিকার দুপা এগিয়ে গিয়ে এবার পেছনে ঘুরে তাকালো। তারপর কানের পেছন থেকে কাপড়টা আস্তে করে সরিয়ে মুখটা খুলে সাজিদের গেঞ্জির পেছন থেকে দিল এক টান। ফলস্বরূপ ঘরের বাইরে চলে আসে সাজিদ। বাইরে এনেই সাজিদকে ছুঁড়ে মারে দূরে। হুড় মুড়িয়ে সিঁড়ির সাথে ধাক্কা খায় সাথে সাথে। সাজিদ এবার পেছন ঘুরে বলতে নেয়, আর বলতে পারল না। জুলফিকারের মুখ দেখে অবাকের সাথে বলে, তোর জমের দুয়ারে যাওয়ার শখ যেভাবে এসেছে, ঠিক সেভাবেই জুলফিকার সওদাগর হাজির হয়েছে। জুলফিকারের চোখের ইশারা দেখে ভয় পেল সাজিদ, তবে সে দমে যায়নি, বরং সাহস পেল এটা ভেবে যে এই বাড়িটা তার নিজের। এই বাড়িতে শত্রু প্রবেশ করেছে। এই শত্রুকে এখন মেরে নদীতে ভাসিয়ে দিলেও কেউ বুঝতে পারবে না। তবে সাজিদ কিছু করার সুযোগ পেল না, কারণ তার আগেই জুলফিকার পেছন থেকে পাঞ্জাবির গলার নিচে হাত দিয়ে চাবুক বের করে। সাজিদ গলা উঁচিয়ে কাউকে ডাকতে নেবে, এর আগে জুলফিকার চাবুকের আঘাত দেওয়া শুরু করে। অনেক কষ্টে সাজিদ এবার উঠে দাঁড়ায়, এতেও কোনো ভালো ফলাফল দেখা মিলল না, বরং জুলফিকার তার ডান পা দিয়ে সাজিদের বুক বরাবর লাথি দেয়। সিঁড়ি দিয়ে নিচে গড়িয়ে পড়ে সাজিদ। কৃষিকাজ করার ফলে সাজিদদের বাসায় ছুরি, কাস্তে, কোদাল আর নাঙল হাতের কাছেই থাকে, তাই তো পাশে থাকা কোদাল নিয়ে সাজিদের মুখের বাম পাশে ছুঁড়ে মারে। সাজিদের মুখ কেটে গল গলিয়ে রক্ত ঝরছে। কোদালটা আবারও হাতে নেয় জুলফিকার। এবার সাজিদের সামনে আসতে নেয়। সাজিদ প্রায় নিস্তেজ হয়ে গেছে। এতগুলো চাবুকের আঘাত, সাথে লাথি খেয়ে সিঁড়িতে গড়িয়ে নিচে পড়ে যাওয়া, এরপর আবার কোদাল দিয়ে মুখে বাড়ি খাওয়া। শরীর কাজ করা বন্ধ করে এসেছে তার, তবুও চেষ্টা করছে ধীরে ধীরে নিজেকে পিছিয়ে নিয়ে যাওয়ার। বেশি পিছিয়ে যেতে সে পারল না।
এর আগেই জুলফিকার দ্রুত কদম ফেলে সাজিদের সামনে এসে সাজিদের বুক বরাবর পা রেখে বলে, অপহরণ করতে চেয়েছিলেন আমার মেহবুবার দিকে বদনজর দিয়ে। যেই নজর আমার মেহবুবার দিকে যায় সেই নজরকে তো আমি আর এই ধরনই দেখার ক্ষমতাই রাখবো না। বলেই জুলফিকার পাশে থাকা এক ছুরি নিয়ে মারল সাজিদের ডান চোখে। ব্যথায় কুকিয়ে উঠল সাজিদ। এতটাই জোরে চিৎকার করেছে যে বাড়ির পোষা বিড়াল কুকুরগুলো ছোটাছুটি করছে। সাইমা চিৎকারের শব্দ পেয়ে নিজ ঘর থেকে বাইরে ছুটে আসে। নিজের স্বামীর এমন বিধ্বস্ত অবস্থা দেখে মাথা কাজ করছে না তার। জুলফিকারকে দেখে ভয়তে হাত পা কেঁপে উঠল। জুলফিকার এরপর সাজিদের আরেক চোখ বরাবর ছুরি দিয়ে আঘাত করেছে। এটা দেখে সাজিদের চিৎকারের সাথে সাইমা নিজেও চিৎকার দিয়ে ওঠে। এসব দেখার সহ্য ক্ষমতা হারিয়ে নিজের চোখে হাত দিয়ে নিচে বসে পড়ে। সাইমার চিৎকার শুনে পাশে তাকিয়ে জুলফিকার দেখে সাইমাকে। জুলফিকার এবার সাজিদকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়, যাতে করে সাইমা এই দৃশ্য না দেখে। সাইমা চোখ মেলে যখন দেখে তার স্বামীকে জুলফিকার টেনে হিস্ট্রে উপরে নিয়ে যাচ্ছে, তখন সে একবার নিজের মেয়েটাকে দেখে নেয়। মেয়ের কথা ভেবে স্বামীকে বাঁচানোর জন্য জুলফিকারের পেছনে ছুটতে লাগলো। জুলফিকার বাড়ির ছাদিয়ে চলে গেল সাজিদকে নিয়ে। সাজিদকে এখানে এনে যেই সাজিদের বুক বরাবর কোদাল দিয়ে আঘাত করতে নেবে, তখনই সাইমা এসে দৌড়ে জুলফিকারের পা জড়িয়ে ধরে বলে, আমি আপনার পায়ে পড়ি ভাইজান, ওনারে মাইরেন না। আমি গরিব ভাইজান, আমার মাইয়া অনাথ হয়ে যাবে। ও ভাইজান, ওনাকে মাফ করে দেন। আমি ওনার হয়ে মাপ চাই ভাইজান, দোহাই লাগি। আমার মাইয়াটা বাবা ছাড়া সমাজে টিকতে পারবে না। সবাই এমনিতেও আমাকে হতভাগী কয়, এরপর আর টিকে থাকতে পারবো না। আমার মেয়ের জন্য হলেও তারে ছাইরা দেন। আমি ভিক্ষা চাই ভাইজান, আপনার বোন লাগি আমি। ধর্ম বইন কইয়া ছাইরা দেন, আমারে একটু দয়া দেখান। সাইমা বারংবার অনুরোধ করে যাচ্ছে। সেই দৃশ্য পুরনো কোনো স্মৃতি জাগিয়ে তুলছে জুলফিকারের চোখের সামনে। মেয়েদের সব থেকে বড় দুর্বলতা তার স্বামী। স্বামী খারাপ হওয়ার জন্য তাদের জীবনে দুঃখের শেষ নেই, কিন্তু সেই স্বামীর যখন ধ্বংস শুরু হয় তখন যেন মেয়েটার দিক বেদিক হারা হয়ে যায়। জুলফিকার এই বিষয়টি বুঝে উঠতে পারে না, কেন নারী স্বামীর অন্যায়কে প্রশ্রয় দেয়। তাই তো এখন বলে ওঠে, নারী তুমি কোন মনুষ্যত্বের অধিকারিণী? সাইমা মাথাটা উঁচু করে চাইল জুলফিকারের দিকে। জুলফিকার আবারও বলে, স্বামী তোমার জীবন করেছে ধ্বংস আর তুমি তাকেই বাঁচাতে চাইছো? স্বামী ছাড়া যে নারীর পৃথিবীতে কোনো দাম নেই। স্বামী খারাপ হইলেও একটা মাথার ঢাল। স্বামী মইরা গেলে আমারে সবাই যা খুশি কইলেও আপত্তি নাই, কিন্তু আমার মায়ের জীবনের কি হবে? জুলফিকার চোখ বন্ধ করে এক নিঃশ্বাস নিয়ে বলে, ছেড়ে দিলাম তাকে। সাইমার চোখ মুখ যেন খুশিতে চকচক করছে। তবে জুলফিকার এখন আবারও বলে, আমার একটা শর্ত আছে। কি শর্ত? ওর চোখের কোনো চিকিৎসা হবে না, ওকে এই অন্ধ হয়ে জীবন পার করতে হবে, কারণ ও আমার মেহবুবার দিকে লোভাতুর দৃষ্টি দিতে চেয়েছিল। সাইমা কি বলবে কি করবে বুঝতে পারল না। মনে মনে ভাবল, অন্ধ হইলে রোজগার করবে কি করে? আবারও ভাবে, আমি আর বড় আপা মিলে রোজগার করার চেষ্টা করব। বড় আপা আসুক একবার বাড়ি থেকে, তখন দেখা যাবে। লোকটার এই অন্ধ হয়ে জীবন পার করাতে একটা শিক্ষা তো সে পাইবই। এই শাস্তি তার পাওনা ছিল। একাধিক নারীর জীবন ধ্বংস করেছে এই লোকটা। এবার বুঝুক, যে দৃষ্টি দিয়ে নারীদের হরণ করতে চাই সেই দৃষ্টি খোয়ালে কেমন লাগে। অন্যের কষ্ট বুঝতে হলে এইভাবেই কষ্টে ছটফট সাইমা করতে এবার হয়। জুলফিকারকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, তার চোখের চিকিৎসা করব না, কিন্তু ডাক্তার দেখাতে গেলে তো চোখ নিয়ে কথা উঠবে। আমি ওর শরীরের চিকিৎসা করার ব্যবস্থা করে দিচ্ছি। কিছু জড়িবুটি দিলে ওর ক্ষতস্থান শুকিয়ে যাবে অতি দ্রুত, কিন্তু ব্যথা থাকবে দীর্ঘদিন। সাইমা রাজি হলো এমন প্রস্তাবে। এদিকে স্বাধীন চৌধুরী মাত্র এলো বাড়িতে। এসে দেখতে পেলেন গোয়ালঘরের পাশে তার লোকেরা তাস খেলছে। স্বাধীন চৌধুরী এসে তাদের কাছে বসে বলে, কি খবর উপরের? আফসোস, কিছুই হইল না। কে? আরে ওই যে পাগলা জুলফিকার আছে না, হেই পোলা কেমনে জানি লুকাইয়া আমাগো ট্রাকে উঠছিল। এখন সে ওই ঘরে রইছে। সাজিদ কই? চেইতা আটতে গেছে। নতুন ফোন দিয়ে আটতে কইছিল আপনারে। ফোন দিই আবার কি? ওই পাগলা পোলারে তাড়াইয়া মাইয়াডারে খাইয়া ফেলাইব।
সহজ না, জুলফিকার পাগলা, তাই তো পারল না আপনার পোলায়। তাইলে এখন কারণ কি ওই দুইটারে খুন করে ফেলমো? একই কাজ করে লাভ কি? এখন একটু নতুন কাহিনী ঘটান। কি করতে কস? যেটা ওরা আপনাদের সাথে এতগাল করছে ওটাই এবার ওদেরকে ফেরত দেন। কইলা ক। ওই মাইয়ার লগে জেহের সওদাগার বিয়া করতে চাইছিল, আজ ওদের বিয়া ছিল, হইল না তো আমরা হাতে কইরা দুজনকে আনছি। জুলফিকার সওদাগর যে কিনা বরের বড় ভাই, এদিকে আনছি ফালাক যে কিনা বউ। ভাষ্য মতে এটা